আমন্ত্রণ দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন সুমনা। মত প্রকাশ ও গণতান্ত্রিক মূল্যবোধের ওপর সংগঠিত হামলার প্রতিবাদ এবং স্বাধীন, দায়িত্বশীল ও সাহসী সাংবাদিকতার পক্ষে ঐক্যবদ্ধ অবস্থান জানাতে ঢাকায় অনুষ্ঠিত হলো গণমাধ্যম সম্মেলন। এতে অংশ নিয়ে সংবাদপত্র সম্পাদকদের সংগঠন, সম্পাদক পরিষদের সভাপতি ও ইংরেজি দৈনিক নিউ এইজের সম্পাদক নুরুল কবির বলেন, প্রথম আলো, ডেইলি স্টারে হামলা ও আগুন দেয়া কারো ক্ষোভের বহিঃপ্রকাশ নয়, বরং মধ্যযুগীয় বর্বরতার বহিঃপ্রকাশ। সংবাদপত্রের মালিকদের সংগঠন নিউজ পেপার ওনার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ নোয়াব ও সম্পাদকদের সংগঠন সম্পাদক পরিষদ যৌথভাবে এই সম্মেলনের আয়োজন করে। অনুষ্ঠানে প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান সাংবাদিকদের মধ্যে ঐক্যের গুরুত্ব উল্লেখ করে বলেন, এটা ভাবার কোনো কারণ নেই যে নির্বাচিত সরকার আসলেই গণমাধ্যম সবকিছু পেয়ে যাবে। স্বাধীন সাংবাদিকতায় বিশ্বাস করলে, সত্যিকার অর্থে সেই উদারপন্থী দৃষ্টিভঙ্গি রাখলে সরকারই সবচেয়ে বেশি লাভবান হবে বলে মন্তব্য করেন ইংরেজি দৈনিক ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম। গুম, খুন ও নির্যাতনের শিকার ব্যক্তিদের পরিবারের পাশে থাকার অঙ্গীকার করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। দুপুরে রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এক অনুষ্ঠানে তিনি এই আশ্বাস দেন। আরও বলেন, কৌশলের নামে গুপ্ত বা সুপ্ত রূপ ধারণ করেনি বিএনপি। গত আওয়ামী লীগ সরকারের আমলে গুম, খুন ও নির্যাতনের শিকার ব্যক্তিদের পরিবারের সঙ্গে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়। আমরা বিএনপি পরিবার ও মায়ের ডাক অনুষ্ঠানের আয়োজন করে। এতে বিগত সময়ে গুম ও খুনের শিকার পরিবারের সদস্যদের অভিজ্ঞতা ও বক্তব্য শোনেন তারেক রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র গ্রহণ ও বাতিলের বিরুদ্ধে আপিল শুনানির ৮ম দিনের কার্যক্রম চলছে নির্বাচন কমিশনে। রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে শনিবারের এই আপিল শুনানি শুরু হয় সকাল ৯টায়। বিকেল ৫টা পর্যন্ত দিনব্যাপী দুই ভাগে ৫১১ থেকে ৬১০ নম্বর পর্যন্ত মোট ১০০টি আপিলের শুনানি হবে। আর আগামীকাল শেষ দিনের শুনানির মাধ্যমে মোট ৬৪৫টি আপিল নিষ্পত্তি করা হবে। শুনানিতে আসা প্রার্থীদের মধ্যে এখনও নির্বাচনের পরিবেশ, নিরাপত্তা এবং ইসির লেভেল প্লেইং ফিল্ড নিয়ে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। সকালে ইসিতে এসে মিথ্যা তথ্য ছড়ানো সহ বিভিন্ন হয়রানির অভিযোগ করেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক। আমার একটা তারিখ মিস্টেক ছিল, আসলে এটা খুবই সিলি মিস্টেক। আমরা স্বীকার করে নিয়েছিলাম এবং দরখাস্ত দিয়েছিলাম। দস্তখতের মধ্যে ৮ জনের নাকি গরমিল পাওয়া গিয়েছিল। আজকে আমি আপিল আদালতে এই ৮ জনকে হাজির করেছি, তারা উপস্থিত ছিলেন। আপিল আদালত সন্তুষ্ট হয়ে আজকে আমার মনোনয়ন এলাও করেছে। আমাদের সভাপতি, সাধারণ সম্পাদকের স্বাক্ষর মেলে নাই, যদিও এটা ওনাদের সার্ভেয়ারের আপডেটের কারণে এই ভুলটা হয়েছে। এটা ওনারা দেয় নাই, তখন আমরা বলা সত্ত্বেও রিটার্নিং অফিসাররা দেয় নাই। আমি গতকালও বলছি যে ওনারা চাচ্ছে না যে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, বাংলাদেশের যারা জন্ম দিয়েছেন তারা নির্বাচন করুক। আমার নির্বাচন করার আগামীতে ইনশাল্লাহ অবৈধতা নেই। আমি বৈধভাবে হাটাজারি এবং বাইজিদ আংশিক থেকে আপনাদের সবাইকে নিয়ে আমি আগে চলতে চাই। এ বিষয়ে জানাতে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন কমিশন ভবন থেকে যুক্ত আছেন সহকর্মী শিউলি শবনম। কথা বলবো তার সঙ্গে। শিউলি, আজ এখন পর্যন্ত কতজন প্রার্থিতা ফিরে পেয়েছেন, আর নির্বাচনী পরিবেশ বা লেভেল প্লেইং ফিল্ড নিয়ে অভিযোগগুলো কি কি, বিস্তারিত জানাবেন। সুমনা, আজকে আপিল শুনানির ৮ম দিন, অর্থাৎ আজকে ছাড়া আর দিন মাত্র শুনানির সময় বাকি আছে এবং গত ৭ দিনে এ পর্যন্ত ৩৫৫টি শুনানি মঞ্জুর করেছে নির্বাচন কমিশন। এবং আমি যদি আপনাকে আজকের পরিস্থিতিটা একটু ব্যাখ্যা করি, যে আজকে সকাল থেকে বিকেল পর্যন্ত ১০০টা যে শুনানি চলবে, তার মধ্যে ৩২টি আপিল শুনানি হবে প্রার্থিতা বাতিলের বিরুদ্ধে এবং বাকি ৬৮টি আপিল শুনানি থাকবে তাদের প্রার্থিতা ফেরত পাওয়ার জন্য। এবং এর বাইরে 9টি শুনানি রয়েছে যেগুলো পেন্ডিং, প্রার্থিতা পেন্ডিং রয়েছে। এর মধ্যে আমি যদি একটু আপনাকে জানিয়ে রাখি যে কুমিল্লা ৪ আসনের এনসিপি প্রার্থী হাসনাত আবদুল্লাহ এবং একই আসনের বিএনপি প্রার্থী মুন্সি, তারা উভয়ের বিরুদ্ধে প্রার্থিতা বাতিলের জন্য আবেদন করেছেন ইসিতে এবং সেই শুনানিটি অনুষ্ঠিত হবে বিকালে। এবং একইভাবে চট্টগ্রাম ৪ আসনের বিএনপি প্রার্থী আসলাম চৌধুরী, তার প্রার্থিতাও এখনও পর্যন্ত পেন্ডিং রয়েছে এবং
চট্টগ্রাম 9 আসনের জামায়াত প্রার্থী ফজলুল হক তার আবেদনটিও পেন্ডিং রয়েছে। অর্থাৎ এই শুনানিগুলো সবগুলোই বিকেলে অনুষ্ঠিত হবে এবং এখন পর্যন্ত 30টির বেশি আপিল শুনানি অনুষ্ঠিত হয়েছে। এই কমিশন শুনানি গ্রহণ করেছেন এবং আমি যদি আপনাকে আরেকটা বিষয় উল্লেখ করি যে বিষয়টা আসলে একটু চাঞ্চল্য তৈরি করেছে, যে শুনানি চলাকালীন সকালের দিকে এজলাসের মধ্যে এনসিপি প্রার্থী হাসনাত আবদুল্লাহ এবং তার আইনজীবীর সাথে বিএনপি প্রার্থীর আব্দুল আওয়াল মিন্টুর মধ্যে দুই পক্ষের মধ্যে হট্টগোল তৈরি হয় এবং একে অপরের বিরুদ্ধে গালাগালির অভিযোগ করেন এবং এই সময় উপস্থিত কমিশন আসলে বিষয়টাকে দুঃখজনক বলেও মন্তব্য করেন এবং প্রার্থীদের সাবধান করে দেন যাতে ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে। অর্থাৎ যেহেতু শুনানির প্রায় শেষের দিকে, অর্থাৎ আগামীকালই শুনানি শেষ হবে এবং তার আগ মুহূর্তে এই সময়টা আসলে খুবই গুরুত্বপূর্ণ একটা সময় প্রার্থী এবং নির্বাচন কমিশন উভয়ের জন্য। তো এই মুহূর্তে আসলে পাল্টাপাল্টি অভিযোগ, শুনানি পাল্টা অভিযোগ সবগুলোর মধ্য দিয়ে নির্বাচন কমিশনের শুনানি চলছে এবং আজকে বিকেল 5টার পর যখন শুনানি শেষ হবে তার মধ্য দিয়ে হয়তো আপনাকে পরিপূর্ণ তথ্য জানাতে পারবো আসলে কারা কারা প্রার্থীতা ফিরে পেয়েছেন অথবা কোন হেভিওয়েট প্রার্থী পাননি বা আদৌ কি অবস্থা সেটা জানাতে পারবো। সুমনা, এই ছিল এখান থেকে সর্বশেষ খবর। নির্বাচন কমিশন থেকে যুক্ত ছিলেন সহকর্মী শিউলি শবনম। শেষ সময় পর্যন্ত 11 দলীয় নির্বাচনী ঐক্যের বিষয়ে অপেক্ষা করবে বাংলাদেশ জামায়াতে ইসলামী বাংলাদেশ। যদি ইসলামী আন্দোলন ফিরে না আসে বাকি 47টি আসনে প্রার্থী চূড়ান্ত করবে দলগুলো। দুপুরে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা জানান জামায়াতের মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের। তিনি জানান, আগামী 20শে জানুয়ারি সব বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে। বাস্তবতা হচ্ছে যে আমরা 11 দল, এখন 10 দল, ওনাদের জন্য তো আমরা আসন রেখেছি, আমরা চেয়ারও রেখেছিলাম, আসনও আমরা ঘোষণা দিয়েছিলাম যে এতটা আসন আছে। তো বাস্কতে একটা এখনো আছে, এখনো সময় আছে, সেই সময় এখনো শেষ হয়ে যায়নি। সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করছেন ইন্টার্ন চিকিৎসকরা। এতে ব্যাহত হচ্ছে চিকিৎসা সেবা, ভোগান্তিতে পড়েছেন রোগীরা। আন্দোলনকারীরা জানান, শুক্রবার রাতে হাসপাতালের 4 তলার 4 নম্বর সার্জারি ওয়ার্ডের রোগী ও তাদের স্বজনদের সঙ্গে ইন্টার্ন চিকিৎসকদের বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে চিকিৎসায় অবহেলার অভিযোগ এনে ইন্টার্ন চিকিৎসকদের ওপর হামলা চালায় রোগীর স্বজনরা। এতে এক নারী ইন্টার্ন চিকিৎসক আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা অবিলম্বে দোষীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। পাশাপাশি হাসপাতালে চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতিরও ঘোষণা দেন। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, ইন্টার্ন চিকিৎসক ছাড়া অন্যান্য সব সেবা স্বাভাবিক রয়েছে। দীর্ঘ গাজা যুদ্ধের প্রভাবে ইসরায়েলি সেনাদের মধ্যে উল্লেখযোগ্যভাবে বেড়েছে আত্মহত্যার প্রবণতা। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় ও বিভিন্ন স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের সাম্প্রতিক প্রতিবেদনে সেনাবাহিনীর এই মানসিক সংকটের চিত্র উঠে আসে। ইসরায়েলি পার্লামেন্ট কমিটি জানায়, 2024 সালের জানুয়ারি থেকে 2025 সালের জুলাই পর্যন্ত মোট 279 জন ইসরায়েলি সেনা আত্মহত্যার চেষ্টা করেন। 2024 সালে ইসরায়েলে আত্মহত্যার 78% ঘটনায় যুদ্ধরত সেনাদের মধ্যে হয়েছে। হামলার সময় পাওয়া মৃত্যু ভয় ও নৈতিক আঘাতের কারণেই সেনারা এই পথ বেছে নিচ্ছেন বলে জানান মনোবিজ্ঞানীরা। এছাড়া দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী বর্তমানে যুদ্ধাহত হিসেবে চিকিৎসাধীন 22,300 জন সেনা ও সংশ্লিষ্ট কর্মীর মধ্যে 60%ই পোস্ট ট্রমার সমস্যায় ভুগছেন। এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ বিকেল 5টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া আরও তথ্য পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মের সাথে। ধন্যবাদ সবাইকে।